স্বাগতম সবাইকে মাদ্রিদ বেতারের ওয়ার্ল্ড কাপ ডায়েরিজ আয়োজনে। আজকের এপিসোডের নাম আল হেলম। বিশ্বকাপ 2022, এই বিশ্বকাপের ফাইনালের যে বল, সেই বলের নামে সঙ্গত কারণে আজকে এপিসোডের নামকরণ। আপনাদের সাথে আছে আমি মেহেদি এবং আমার সাথে আছে এরিক। এরিক, তোমাকে স্বাগতম। ধন্যবাদ মেহেদি, গুড মর্নিং। ইয়াস। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ, যদিও আমি এই মুহূর্তে বাংলাদেশে নেই, কিন্তু এবং উইল লাইক বি ব্যাক। আমি সাধারণত গুড মর্নিংটা এক টাইম জোনে থেকে বলি। ইটস ইটস কাইন্ড হ্যাঁ, অফ অড যে তুমি আমাকে ডিফারেন্ট টাইম জোনে থেকে গুড মর্নিং বলছো। আসলে ইট ফিলস আনরিয়াল, এবং একই সাথে হচ্ছে আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। আই এম ভেরি হ্যাপি ইয়া। যে তুমি সুস্থভাবে বাংলাদেশে ফেরত গিয়েই মনে করো হচ্ছে ব্যানটা শুরু করে দিয়েছো। আমার মনে হয় ইয়া। তোমার ব্যান্টার ইজ ওয়াইফাই লাইফ কানেক্ট হওয়ার ম্যান। সাথে সাথে হচ্ছে প্রথম পোস্টে চলে গেল সেমিফাইনাল সেমিফাইনাল ভাব। আম লাইক ওকে, ছেলেটা বাসায় পৌঁছেছে। বাট ইয়েস। এবং হ্যাঁ, ইয়া বল, যেটা বলছিলাম। yeah, but like I think people can already guess আমার আমার ব্যাকগ্রাউন্ডটায় আমার সাদা দেয়ালটা নেই। আমার ব্যাকগ্রাউন্ডে আমার আমার বারান্দার থেকে আর্জেন্টিনার পতাকা দেখা যাচ্ছে এই মুহূর্তে। প্রচুর কুয়াশা। আজকে খুব সম্ভবত পৌষ মাসের প্রথম দিন। ইফ আই এম বুচারিং দিস আই এম ভেরি সরি। আমি হয়তো, বাট আমার আম্মু বলছিল যে পৌষ মাস প্রায় চলে এসেছে, খুব সম্ভবত আজকে পৌষ মাসের 1 তারিখ। সো মোটামুটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আশেপাশে সবই কুয়াশার চাদরে ঢাকা, ঢাকার শীতের সকাল। বাট ইয়েস, আপনারা যখন এটা শুনতে পাচ্ছেন, আর খুব সম্ভবত এটা বাংলাদেশের সময় সন্ধ্যার সময় শুনতে পাচ্ছেন, বাট আমি আর এরিক রেকর্ডিংটা এখন সেরে নিচ্ছি। হ্যাঁ, এরিক যেটা বলছিলে যে আমি অ্যাকচুয়ালি লাইক আই ওয়ান্ট টু স্টার্ট দিস ফ্রম দ্য ডে আই গট ব্যাক হোম। আমার এয়ার কানাডার ফ্লাইটটা 3 ঘন্টা ডিলেড ছিল। দ্য ফ্লাইট দ্যাট আই গট টু ফ্রম টরন্টো টু দুবাই, ওই ফ্লাইটটা ছিল 3 ঘন্টা ডিলেড। অ্যান্ড I'm going to actually tell you, I could have said this to you offline, but I mean, like, why not? Why not just now? So তোমার 3 ঘন্টার যে প্লেন আমার ডিলে ছিল এরিক, এটার মানে যেই টাইমে বোর্ডিং করার কথা, বোর্ডিং এর সময় শুনলাম যে 20 মিনিট দেরি হবে বোর্ডিং করতে। কেন 20 মিনিট দেরি হবে? কারণ ওই গেট থেকে একটা প্লেন বের হচ্ছে। সো ওই প্লেনটা বের হলে আমি যে প্লেনটা যাব ওই প্লেনটা ঢুকবে। বিশ ওকে, মিনিট পর জানতে পারলাম আসলে প্লেনে একটা যান্ত্রিক ত্রুটি আছে, যে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমার প্লেনটা তোমার ওই আমি যে প্লেনে আসবো সেটা গেট পর্যন্ত আসতে পারছে না। ওকে, ফাইন। সেই 20 মিনিট একসময় 1 ঘন্টা হলো। 1 ঘন্টা হওয়ার পর জানতে পারলাম যে সেই যান্ত্রিক ত্রুটি আসলে তোমার সলভ করা যাচ্ছে না। মেনটেনেন্স টেকনিশিয়ানরা, ইঞ্জিনিয়াররা চেষ্টা করছেন সেই ত্রুটি সলভ করার। এভাবে আরও 1 ঘন্টা গেল। এরপর আরও 1 ঘন্টা গেল। আরও 1 ঘন্টা যাওয়ার পর জানতে পারলাম যে আসলে যেই প্লেনটা আসার কথা সেই প্লেনটাই আর মানে কোনোভাবে সেই প্লেনটাই আর কাজ করছে না। এখন দে হ্যাভ টু অ্যারেঞ্জ এ সাবস্টিটিউট এয়ারক্রাফট। এবং এয়ারক্রাফট তো আসলে আর তোমার বাসের মতো না, যাচ্ছে এটা চলছে না, ডিপো থেকে আরেকটা বাস ধরে এনে বাসের মধ্যে তেল আছে কিনা দেখে হচ্ছে তোমার পাঠাই দিলাম। সো এয়ারক্রাফটের আবার নতুন করে সেই প্লেনটার হচ্ছে সিকিউরিটি চেক করো, মেনটেনেন্স চেক, এভরিথিং করো। এগুলো সব কিছু করে আমি যখন প্লেনে উঠলাম তখন আমি মোটামুটি বুঝে গিয়েছি যে আমি ব্রাজিলের খেলা দেখতে পারবো না একেবারেই। আমি মানে এবং এয়ারপোর্টে নামার পর হচ্ছে আমি জানতে পারবো ব্রাজিলের খেলায় কি হয়েছে, যদিও প্লেনে ওয়াইফাই নেওয়ার সুযোগ থাকে। লাইক আমি মানে ঘুমিয়ে যাব ইত্যাদি ইত্যাদি করে আর নেওয়া হয়নি। আমি দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করার পর আই গট এ টেক্সট ফ্রম মাই বস. He's a Brazil fan. That he just sent me a text that Brazil is out. I'm like, okay, half job done. Let's do the rest of it. এরপর দুবাই এয়ারপোর্টে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে অলমোস্ট সব মানে ফুড কোর্টের সব রেস্টুরেন্টই হচ্ছে তোমার যে টিভি থাকে সেখানে খেলা দেখানোর ব্যবস্থা থাকবে, বাট তারা অ্যাকচুয়ালি এটা রাখেনি। আই এম গেসিং বিকজ অফ প্রবাবলি লাইক ক্রাউড উইশেস অন এভরিথিং। অনেকে হয়তো ভিড় জমাতে পারেন। এয়ারপোর্টের ক্রাউড কন্ট্রোল সবসময় সেন্সিটিভ একটা ব্যাপার, খুব সম্ভবত এই কারণে তারা রাখেনি। বাট অনেকে হচ্ছে তোমার ট্যাবে, ল্যাপটপে বা ফোনে, আমি নিজেও দেখছিলাম খেলা। সো এগেইন এই খেলা যে তোমার আর্জেন্টিনার নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল যে আবার তোমার এক্সট্রা টাইম পর্যন্ত গড়াবে, এটা তো ম্যাচের 72 মিনিট পর্যন্ত একটা অকল্পনীয় ব্যাপার ছিল। বাট আর্জেন্টিনা বিইং আর্জেন্টিনা, লাইক আর্জেন্টিনা ইজ ইন মেনি ওয়েজ রিভার্স রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এইসব মোমেন্টে কাম ব্যাক লাইক করে, আর্জেন্টিনা একটা কাম ব্যাক কনসিড করে হচ্ছে খেলা এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে গেল। বাট আমার দুবাই থেকে ঢাকার ফ্লাইটটা ছিল এমিরেটসে, ফ্লাই এমিরেটসে। সো ফ্লাই এমিরেটস অ্যাকচুয়ালি হ্যাড the live telecast of their games on all of the screens, like in front of ও the seat. ওয়াও, So আমি অ্যাকচুয়ালি জাস্ট প্লেনে বোর্ড করে বসেছি তখন আর্জেন্টিনার পেনাল্টি শুট আউট শুরু হয়েছে। সো আই অ্যাকচুয়ালি গট টু সি দ্য পেনাল্টি শুট আউট উইদাউট মাচ হ্যাসেল। সো
সাধারণত এই 24 ঘন্টার লং হল ফ্লাইটগুলো খুব বিরক্তিকর হয়। আমাদের 13 ঘন্টার একটা ফ্লাইট থাকে, তারপর হচ্ছে তোমার এরপর আবার একটা 6-7 ঘন্টা ট্রানজিট থাকে, এরপর বাকি ফ্লাইটটা থাকে। বাট বিশ্বকাপের কারণেই হোক বা ওই শুরুতে ফ্লাইটটা ডিলে হয়ে যাওয়ার কারণেই হোক, আই মানে এই লং হলটা হয়তো খুব একটা তেমন বিরক্তিকর ছিল না। লাইক লটস অফ থিংস হ্যাপেন্ড অ্যান্ড দেন ইভেনচুয়ালি আই কেম ব্যাক। ফার্স্ট অফ অল, আই হ্যাভ টু স্টার্ট উইথ আ কোয়েশ্চেন। আমি জানি তুমি ইয়া, খেলা দেখো টিএসএন এ আমার মতন, ইয়া। 1 মাসের সাবস্ক্রিপশন কিনে। তো টেল মি, টিএসএন এর সাবস্ক্রিপশন কি এয়ারপোর্টে কাজ করছিল? না, টিএসএন এর সাবস্ক্রিপশন কানাডার বর্ডারের বাইরেই কাজ করে না। আই নো দিস ইভেন বিফোরহ্যান্ড, কারণ গত বছর যখন আমি দেশে আসি যে সময়, ওই সময় ইউরো চলছিল। সো অ্যাগেইন লাইক ইউরো কিছুটা দেখে হচ্ছে যখন বাংলাদেশে আসি, তখন টিএসএন এর সাবস্ক্রিপশনটা অবভিয়াসলি লাইক এখানে টিএসএন নয়, টি স্পোর্টসে খেলা দেখছি বেসিক্যালি। আচ্ছা। বাট ইটস দ্য সেম স্ট্রিম। টিএসএন এর যে স্ট্রিমটা সেটাই হচ্ছে টি স্পোর্টসে দেখানো হয়, সো ইটস বেসিক্যালি দ্য সেম স্ট্রিম। ও, আমরা খুব মানে আমাদের পছন্দের একটা স্ট্রিমিং ওয়েবসাইট, লাইক ফ্রি স্ট্রিমিং ওয়েবসাইট হেজ গোল, যেটা আমরা খুব অনেক বছর ধরে খেলা দেখে এসেছি সাবস্ক্রিপশন টাবস্ক্রিপশন এগুলো নেওয়ার আগে। সো হেজ গোলে আমি এয়ারপোর্টে বসে কিছুক্ষণ আর্জেন্টিনার খেলা দেখেছি, এবং দেশে আসার পর দেখতে পেলাম আসলে ইউএস গভর্নমেন্ট হেজ গোলের ডোমেইনটা পার্মানেন্টলি সিজ করে নিয়েছে। সো ইট ওয়াজ খেলা ইট দেখা, ওয়াজ খেলা হেজ দেখতে গোলস। দেখতে। হ্যাঁ, খেলা দেখতে দেখতে দে দে হ্যাভ অ্যাকচুয়ালি পার্মানেন্টলি সিজ দ্য ডোমেইন অফ হেজ গোল। সো হেজ গোলে আর খেলা দেখা যাবে না, ওইটাও একটা একটা ছোট স্টোরি। বাট লেট মি কাম উইথ ফিউ কোয়েশ্চেন্স। আমি লাইক আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল খেলছে, সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। দিস কাইন্ড অফ ইজ দ্য বিফোর দ্য স্টর্ম অফ দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল, কাজ আই নো ইউ উইল গেট বিজি উইথ ইউর ফ্লাইট ইন আ ফিউ ডেজ। স্পিকিং অফ দ্যাট, দর্শক যারা আমাদের কথা এই মুহূর্তে শুনছেন, আমি এবং এরিক, আমি অলরেডি বাংলাদেশে আছি, এরিক খুব শীঘ্রই বাংলাদেশে আসছে ডিসেম্বরের 23 তারিখ, বন্নে কিংবা গুলশানের একটা রেস্টুরেন্টে, যেখানে অথবা একটা ভেন্যুতে, যেই ঠিকানাটা আপনাদের খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যে। সেখানে আমরা পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ এবং মাদ্রিদ বেতারের যৌথ আয়োজনে ফার্স্ট অফ ইটস কাইন্ড একটা লাইভ পডকাস্ট করতে যাচ্ছি, যেটা টিকিট রেজিস্ট্রেশন এই মুহূর্তে ওপেন রয়েছে। আপনারা যারা টিকিট সংগ্রহ করতে চান এবং আমাদের সাথে দেখা করতে চান, এই পডকাস্টে পার্টিসিপেট করতে চান, তারা প্লিজ আমাদের মাদ্রিদ বেতারের যে ফেসবুক পেজ আছে সেখানে আমাদের একটা টেক্সট করুন, আমরা আপনাদের হচ্ছে টিকিট নেওয়ার ব্যবস্থাটা সেখান থেকে করে দিতে পারবো। মাদ্রিদ বেতার প্রাইমের দর্শকদের জন্য এখানে 50 টাকার একটা ছাড় রয়েছে। টিকিটের মূল্য, জেনারেল টিকিটের মূল্য 550 টাকা, মাদ্রিদ বেতার প্রাইমের দর্শকদের জন্য মূল্য 500 টাকা। এগেইন সিটিংটা লিমিটেড, আই থিঙ্ক স্টিল দেয়ার আর ফিউ টিকিটস লেফট। সো যারা এখনও টিকিট নেননি বাট এই পডকাস্টে আসতে চান ঢাকায়, আমাদের সাথে দেখা করতে চান, পডকাস্টে পার্টিসিপেট করতে চান, টিকিটটা দ্রুত নিয়ে ফেলবেন। এরিক, কামিং ব্যাক টু ইউ, ফ্রান্স আর্জেন্টিনার প্রসঙ্গে পরে আসবো, মরক্কোকে হ্যাঁ, নিয়ে কথা বলতে চাই। আহ, অবশ্যই। আমরা এই মানে I am not really a fan of underdog story. Like I don't support underdog teams, so like I don't like underdog teams. বাট আমি মরক্কোকে আসলে এই বিশ্বকাপে আন্ডারডগ বলতেই চাচ্ছি না। আহ, কারণ তুমি যদি তাদের গোলকিপার থেকে শুরু করে তাদের ফ্রন্ট লাইন, ডিফেন্স, মিডফিল্ড সব জায়গায় দেখো, এরা কেউ আসলে আহ, মানে এরা কেউ এমন না যে তারা সবাই তোমার মানে মরক্কোর লোকাল লিগে খেলা প্লেয়ার। এখানে তোমার চেলসিতে খেলা, পিএসজিতে খেলা, সেভিয়ায় খেলা, অনেক বড় বড় তারকারা মরক্কোতে খেলেন। বাট কম্বাইন্ড দল হিসেবে তারা এই বিশ্বকাপে যে পারফরমেন্সটা দিয়েছে, অবভিয়াসলি এটা পৃথিবীর হয়তো 99.99% মানুষই বলবে যে দিস স্টিল ইজ অ্যান আন্ডারডগ স্টোরি। ইন মেনি কনটেক্সট ইট ইজ। বাট আমি আসলে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট মরক্কো বাই সেইং দ্যাট তাদের এটা আন্ডারডগ স্টোরি ছিল, বিকজ দ্য ব্র্যান্ড অফ ফুটবল দে হ্যাভ প্লেড, আন্ডারডগরা এই ব্র্যান্ডের ফুটবল খেলে না, আন্ডারডগরা উরুগুয়ের ব্র্যান্ডের ফুটবল খেলে। মরক্কো ডিড নট play that brand of football. Morocco played an exciting, interesting, pressing brand of football. They defeated Portugal, Spain, teams like Belgium, এবং তারপর হচ্ছে কানাডা। এবং অফকোর্স এবং কানাডা, এবং they actually took the game to France, the reigning world champions, too last night. There were moments that they generated that Morocco could have won this game as well. So মরক্কোর ব্যাপারে তোমার ওভারআর্চিং থটসগুলো জানতে চাই, কারণ আই এগেইন মানে আমি আমার কথা একটু রিট্র্যাক্ট করে যদি বলিও যে মরক্কো স্টোরি হ্যাজ বিন অ্যান আন্ডারডগ স্টোরি, আই ডোন্ট রিমেম্বার অ্যান আন্ডারডগ স্টোরি বিং this much impressive
at least on the pitch, at least on the tactical side of things? দেখো, যুক্তিবিদ্যায় মুভিং দ্য গোল পোস্ট নামে একটা লজিক্যাল ফ্যালাসি আছে, একটা থিওরি, যেখানে হচ্ছে আমরা নিজেদের মতো করে হচ্ছে কোন একটা জিনিসের সংজ্ঞা বানিয়ে নিয়ে এবং সেই সংজ্ঞার সাথে হচ্ছে এসেনশিয়ালি আমরা আমাদের যে ফেনোমেনাটা আছে সেটাকে অ্যালাইন করার চেষ্টা করি in order to better explain or in order to suit our narrative. কেন এই লাইনটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে যে এই বিশ্বকাপের অনেক অংশে আমরা আসলে এই ন্যারেটিভটা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা নিজের অনুপাতে সংজ্ঞা বানিয়ে নিয়েছি। প্রথম দিকে ছিল হচ্ছে 12 বছর আগে যারা যারা রানার্স আপ হয় তারা তারা বিশ্বকাপ দিতে, 18 থেকে 12 বার দিলে 6 রানার্স আপ করা ছিল, 14 থেকে 12 বার দিলে ইট গোজ অন। সো তোমার মরক্কোকে নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আফ্রিকার দল মানেই যে সেটা তোমার বা সৌদি আরবের দল মানেই যে সেটা আসলে আন্ডারডগ হবে, এটা আসলে একটু হলেও ভুল ধারণা। দেখো, আফ্রিকাতে একটা লম্বা সময়ে কলোনিয়াল উপনিবেশ ছিল বিভিন্ন ইউরোপের দেশের, যাকে আমরা স্ক্র্যাম্বল ফর আফ্রিকা এবং তার পরবর্তী 100 বছরকে বা 200 বছরকে যা যা ধরি, এবং তার পরবর্তীকালে 1960 সাল থেকে হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ স্বাধীনতা পেয়েছে। সেটা তোমার ফ্রেঞ্চ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, যাকে তুমি মনে করো ওয়েস্টার্ন আফ্রিকা বলে থাকো, সেটা তোমার সেনেগাল, ক্যামেরুন, মরক্কো, তিউনিসিয়া হচ্ছে তোমার মনে করো ফ্রেঞ্চ নর্থ আফ্রিকা, আবার একই সাথে মালি, কোত দেভোর এবং একাধিক দল আছে, একাধিক দেশ আছে। এবং তুমি হচ্ছে ব্রিটিশ ইনফ্লুয়েন্স যুক্ত হচ্ছে এসেনশিয়ালি রেস্ট অফ দ্য আফ্রিকার একটা বড় অংশকে বলতে পারো। তো আফ্রিকার এই বিশাল মহাদেশে, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ আফ্রিকা, তো আফ্রিকার এই বিশাল মহাদেশে তোমার স্টেডি গভর্নমেন্ট আলা দেশ হাতে গোনা কয়েকটা। এর মধ্যে একটা হচ্ছে তোমার তিউনিসিয়া, যাদের লাস্ট মনে করো একটা সময় একনায়কতন্ত্র থাকলেও দে আর ক্লোজার টু ইউরোপ হওয়ার কারণে দে হ্যাভ মোর অফ আ ডিফারেন্ট স্টেবল গভর্নমেন্ট টু সাম এক্সটেন্ট। এবং মরক্কো এবং এরকম আরো একটা দুটো দেশ ছাড়া আফ্রিকাতে বেশিরভাগ দেশগুলোতে আসলে কোনো স্টেবল গভর্নমেন্ট নেই। কেন এই পয়েন্টটা বললাম? স্টেবল গভর্নমেন্ট না থাকার কারণে স্টেবল ইনফ্রাস্ট্রাকচার নেই। স্টেবল ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে তোমার ফুটবল টিম বলো আর যাই বলো না কেন, দিজ আর এসেনশিয়ালি ট্যালেন্টস হু আর রিয়েলি গ্রেট প্লেয়ার্স। নাইজেরিয়ার টিম, সেনেগালের টিম, ক্যামেরুনের টিম খুবই ভালো প্লেয়ার, কিন্তু তাদের পিছনে সেই ইনভেস্টমেন্টটা নাই যেটা তোমার হচ্ছে ইউরোপের দেশগুলোতে আছে, বিকজ অফ আ স্টেডি ইনফ্রাস্ট্রাকচার এবং আ গোল টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ অর আ গোল টু ডু বেটার ইন দ্য ওয়ার্ল্ড কাপ, যেটা হয়তো জাপানের আছে। জাপান তোমার আমরা তোমার মনে করো বিগত কয়েক বছর ধরে কিন্তু সেকেন্ড রাউন্ডে খেলে আসছে, এমন এমন একটা দেশ যেটা 1990 সাল পর্যন্ত এখানে কোনো ফুটবলিং ইনফ্রাস্ট্রাকচার ছিল না, অথচ দে আর প্লেইং সেকেন্ড রাউন্ড কনস্ট্যান্টলি। সাউথ কোরিয়া বলো, দিজ আর টিম দ্যাট হ্যাভ বিন প্লেইং ভেরি ওয়েল। তা মনে হতে পারে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ড আসলে কতটুকুই বা বড় সাফল্য, কিন্তু একটু যদি আমরা চিন্তাটাকে এক্সপ্যান্ড করি বুঝতে পারবো আরো বড় সাফল্য। তো সেই একই কনটেক্সট থেকে বলবো যে তোমার মরক্কোর সাথে মরক্কোর ফুটবলিং ইনফ্রাস্ট্রাকচার একটা বড় অংশ হচ্ছে আসলে এই ইউরোপ ভর্তি মরক্কোর যে অভিবাসী গোষ্ঠী আছে তাদের সেখান থেকে গড়ে ওঠা। তোমার মরক্কোর মূল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। মরক্কোর গোলকিপারের জন্ম হয়েছে মন্ট্রিয়লে। মরক্কোর বিভিন্ন খেলোয়াড়দেরকে তাদের যে ভিশনটা ছিল সেটা হচ্ছে তারা মরক্কান ও বংশোদ্ভূত প্লেয়ারদেরকে এক করে দে আর গনা মেক আ গুড টিম, দ্য টিম দ্যাট বিল্ডস টুগেদার। এবং তারপরে নতুন কোচ আসার কারণে দে এসেনশিয়ালি ইউজ দ্যাট অপরচুনিটি টু প্লে টুগেদার। এবং নতুন কোচের যে কোচিং দর্শন, সেই কোচিং দর্শনটা আসলে তোমার অলসো অ্যাট দ্য সেম টাইম ইউরোপ থেকে হচ্ছে ইউরোপীয় ফুটবলের ঘরানারই হচ্ছে মনে করো একটা প্রতিরূপ। দিস ইজ নট ল্যাটিন আমেরিকার ধ্রুপদী ফুটবল, অর দিস ইজ নট আ ফিজিক্যাল ফুটবল দ্যাট উই সি, দিস ইজ আ ট্যাকটিক্যাল প্রেসিং অ্যাপ্রোচ, যেটা আমরা হচ্ছে ইউরোপের এই মুহূর্তে তোমার লেন্স বলো, তোমার উবার ইটস লিগ ওয়ানের, অথবা তোমার হচ্ছে সেভিয়া বলো, লা লিগার, মোটামুটি ঘুরিয়ে ঘুরায় পেঁচে একই ফরমেশনই একই ট্যাকটিক্সই দেখি। তো এটার কারণে যেটা হয়েছে, মরক্কোর ফুটবল খেলোয়াড়রা ইউরোপে খেলেন, মরক্কোর কোচ ইউরোপ ফুটবল দীক্ষায় দীক্ষিত, এবং মরক্কোর মধ্যে হচ্ছে সেই ড্রাইভটা আছে তোমার হচ্ছে ন্যাশনাল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভালো করার। এই তিনটা এই তিনটাকে একত্রে নিয়ে দে হ্যাড আ প্ল্যান, দে এক্সিকিউটেড দ্যাট প্ল্যান বেটার দ্যান এনি আদার টিম। তো দিস ডাজন্ট মেক মরক্কো হচ্ছে দ্যাট আন্ডার ডগ স্টোরি। কিন্তু আমরা যারা আসলে বাংলায় ফুটবল খেলা দেখি, আমাদের মধ্যে খুব কম অংশ আসলে মনে করো ক্লাব ফুটবলের সাথে সংযুক্ত বা ক্লাব ফুটবল দেখছেন। বাকিদের কাছে আসলে মরক্কোর এই খেলোয়াড়দেরকে মনে হচ্ছে দে হ্যাভ নেভার হার্ড অফ দিস প্লেয়ার্স।
বাট এদের মধ্যে অনেকের নামই আসলে একটু ক্লাব ফুটবলের সাথে সংযুক্ত হলে শোনা যায়। তো আবেগের বশে বলা ভালো, বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। ইট গিভস ইউ দ্যাট ভাইব। আমরা জাতিগতভাবেই চাই আসলে আন্ডারডগ স্টোরি সবসময় সামনে যাক। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে it is what it is, and it's a great footballing story, but আন্ডারডগ হচ্ছে সেরিফ তিরাসপোল, যে দেশের আসলে কোনো, যে দলের আসলে কোনো দেশ নেই এবং যারা রিয়াল মাদ্রিদকে এসে হারিয়ে যায়। আন্ডারডগ হচ্ছে তোমার মনে করো ইংলিশ সেভেন্থ লিগের যে ক্লাবটা, যেটা হচ্ছে তোমার এফএ কাপে এসে লিভারপুলকে হারিয়ে দিয়ে যায়। দিজ আর আই উড সে ইভেন মোর অফ অ্যান আন্ডারডগ। তুমি মিউট মেহেদি। ইয়া, আমি মিউট হয়েছি কারণ হচ্ছে আমি যে এরিয়ায় থাকি ওটার ঠিক পাশ দিয়ে হচ্ছে তোমার একটা রেল লাইন গিয়েছে, তো কিছুক্ষণ পর পর আসলে ট্রেন যাওয়ার শব্দ শুনতে পাবে। So, যখন আমি মিউট হয়েছিলাম তখন দের ওয়াজ এ ট্রেন পাসিং। কামিং ব্যাক টু দ্য ফাইনালিস্টস, ফ্রান্সের প্রসঙ্গে আসবো, আগে আর্জেন্টিনার প্রসঙ্গে আসি। অফকোর্স। আর্জেন্টিনার তোমার আহ, যখন আই থিঙ্ক এরিক ফ্রোজ ফর এ বিট, ইয়া, নাও ইউর ব্যাক। সো ওকে। আর্জেন্টিনার এই বিশ্বকাপের আর যদি বাদও দেই, মনে করো যে এই বিশ্বকাপে আর্জেন্টিনা ফার্স্টে একটা ম্যাচ হেরেছে, দেন 5টা ম্যাচ টানা জিতেছে, এবং এই 5টা ম্যাচের মধ্যে খুব অল্প সময়ই হচ্ছে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে কোনোভাবে ডমিনেট করতে পেরেছে। এর মধ্যে মেক্সিকোর ম্যাচটা যদি আমি বলি, সেখানে হচ্ছে মেক্সিকোর ডমিনেন্সের থেকে আর্জেন্টিনার নিজেদের মানে ট্যাকটিক্যাল ব্যর্থতা বেশি ছিল, যে তারা দে কুডন্ট ইম্পোজ দেমসেলভস অন মেক্সিকো। এগেনস্ট পোল্যান্ড দ্যাট ওয়াজ প্রবাবলি the most dominating performance of this World Cup by any team, although the scoreline did not suggest it. অস্ট্রেলিয়ার সাথেও ব্যাপারটা তেমনই, আর্জেন্টিনা 80 মিনিট যে ডমিনেট করে শেষ 10 মিনিটে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। দেন দে প্লেড নেদারল্যান্ডস, অ্যাগেইন দ্য সেম স্টোরি, দে ওয়ার 2-0 আপ, দেন তোমার নেদারল্যান্ডস শেষ দিকে ম্যাচে কামব্যাক করে, বাট এট দি এন্ড দে কট আপ। ক্রোয়েশিয়ার সাথে দে অ্যাগেইন লাইক the Argentina against Poland kind of resurfaced against Croatia again, like Croatia never really stood a chance during this game. সো এই বিশ্বকাপের পার্টিকুলার আর যদি বাদও দিই, কেউ যদি আমাকে 2013 সালে বলতো যে তোমার আর্জেন্টিনা 2014 থেকে 2022-এর মধ্যে 2টা বিশ্বকাপের ফাইনাল খেলবে, আই উড লাফ অ্যাট দ্যাট গাই। কারণ হ্যাঁ, আর্জেন্টিনার দেখো 2013 সালে কিন্তু লাইক আর্জেন্টিনা হ্যাজ দ্য রেইনিং ব্যালন ডিওর উইনার অ্যান্ড এভরিথিং। তখনও অ্যান্ড ম্যারাডোনার রেখে যাওয়া দলটাকে তখন নেতৃত্ব দিচ্ছিলেন আই থিঙ্ক 13 সালে না, 2011 সালে আলেহান্দ্রো সাবেয়া কোচ হয়ে আসেন। মাঝখানে কিছুদিন সের্জিও বাতিস্তা, তিনি তো একসময় বয়সভিত্তিক দলের কোচ ছিলেন, ম্যারাডোনার পর দায়িত্ব নেন। কোপা আমেরিকা 2011-তে খুব বাজেভাবে ফেল করে দল। তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে আলেহান্দ্রো সাবেয়া যখন দলে আসেন, তখন আর্জেন্টিনা লাইক 2011 থেকে 2014 এই সময়টা মোটামুটি আর্জেন্টিনার ফুটবলের বিগত রিসেন্ট ইতিহাসে খুব সম্ভবত সবচেয়ে স্টেবল সময়টা ছিল আলেহান্দ্রো সাবেয়ার সময়। রেস্ট ইন পিস আলেহান্দ্রো সাবেয়া, হি পাসড অ্যাওয়ে নট টু লং এগো। তোমার এরপর আসে আবার একটা টামাটালাস সময়, এখানে লিওনেল মেসি একবার রিটায়ার করেছেন। অদ্ভুত অদ্ভুত কোচেদের আন্ডারে আর্জেন্টিনা খেলতে হয়েছে। হরহে সাম্পাওলি একজন, এডগার্ডো বাউজা একজন, এর মধ্যে টাটা মার্টিনো কিছুদিন আর্জেন্টিনা কোচ ছিলেন, এবং অ্যাকচুয়ালি লাইক টাটা মার্টিনোর হাত ধরে আর্জেন্টিনা 2টা কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল, এবং ওই সময়টা অন্তত ফ্রম এ ট্যাকটিক্যাল পার্সপেক্টিভ ইট ওয়াজন্ট দ্য ওয়ার্স্ট, বাট লাইক সার্টেন থিংস ডিডন্ট গো আর্জেন্টিনাস ওয়ে, তারা যে কারণে পরপর 2টা কোপা আমেরিকার ফাইনাল হারে। বাট যখন লাইক ইউ হ্যাভ সিন হাউ আই স্পিক অফ লিওনেল স্কালোনি, রাইট, লাইক আই হ্যাভ অলওয়েজ বিন সো স্কেপটিক্যাল অফ দিস গাই। যখন তোমার সে কোপা আমেরিকা জেতার পরেও আই ওয়াজন্ট রিয়েলি কনভিন্সড উইথ দিস আর্জেন্টিনা টিম, কারণ কোপা আমেরিকাটা হয়েছিল একটা লাইক স্ট্রেঞ্জ কনটেক্সটে। টুর্নামেন্টটা আর্জেন্টিনায় হওয়ার কথা, কোভিডের জন্য সেটা ব্রাজিলে মুভ করা হয়, যেখানে পিচ কন্ডিশন আইডিয়াল ছিল না, রেফারিং ছিল খুব অদ্ভুত, দর্শক শূন্য মাঠে খেলে আর্জেন্টিনা হচ্ছে কোপা আমেরিকাটা জেতে, বাট স্টিল জেতে। ফাইনালটা হয়েছিল তোমার এবং শেরির এঙ্গেজমেন্টের দিনে, ইফ ইউ রিমেম্বার অ্যাগেন। ইয়া, সো সেইখান থেকে আমি, এর মধ্যে আর্জেন্টিনা একটা ওই ইটালির সাথে যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলে, সেই ম্যাচটা আর্জেন্টিনার খুব চমৎকার পারফরমেন্স ছিল। পিপল রিয়েলি থট অ্যাপারেন্টলি দ্যাট সেটা ওকে, ফ্রেন্ডলি ম্যাচ না। আই কনসিডার দ্যাট আ ফ্রেন্ডলি গেম, আই ডোন্ট কেয়ার। অফকোর্স। সো তোমার হ্যাঁ, অনেকে ওইটাকে ভ্যালিড ট্রফি হিসাবে লাইক, বাট ইউ নো হোয়াট ইট ইজ। সো আই নো অ্যান্ড আই আই মিন নো। লাইক আই এম সেইং দিস ওয়াইল ওয়ারিং অ্যান আর্জেন্টিনা শার্ট। সো তোমার বাট হ্যাঁ,
ফ্রেন্ডলি ম্যাচ, ফিনালিজমা নামে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটায় তোমার হ্যাঁ সেই ম্যাচটায় আর্জেন্টিনা চমৎকার খেলে রেইনিং ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে। দেন দেন লাইক তখন মানুষ একটু নড়েচড়ে বসেছিল যে ওকে আমরা যে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ল্যাটিন দলগুলোর ডমিনেন্স নিয়ে যেই মানে শঙ্কাটা আমাদের মধ্যে ছিল সেটা খুব সম্ভবত সত্য না। হয়তো ল্যাটিন দলগুলো পারফর্ম করবে ইউরোপিয়ান দলগুলোর এগেনস্টে। সো একটু ফাস্ট ফরওয়ার্ড করে যখন আমরা এই বিশ্বকাপে আসি তখন আমরা দেখতে পাই যে লাইক আই নো লাইক ইউ হ্যাভ রেড বুকস রিগার্ডিং দিস। আমরা যদি ওই হোয়াটস দ্যাট something, I think it's Jonathan Wilson who wrote that book about Pyramid, a tactics, story of football, I think. the pyramid story of Yeah. football or something like that, ওইখানে আছে যে তোমার how South American football really shaped modern European tactics, but again এটা নিয়ে এখন European media is that good যে এটা নিয়ে হচ্ছে তোমার সেই ধরনের আলোচনা হয় না। সো ওই ল্যাটিন ইউরোপিয়ান দলগুলোর ওই প্রসঙ্গে সবসময়ই আমার একটা ধারণা ছিল যে ল্যাটিন ফুটবল অবশ্যই মানে এখনো আর্জেন্টিনা ফাইনালেও উঠে গিয়েছে দেখে যে তোমার ল্যাটিন ফুটবল ইউরোপিয়ান ফুটবল থেকে খুব এগিয়ে গিয়েছে, ব্যাপারটা এরকম না। বাট ন্যারেটিভটা হয়তো ল্যাটিন ফুটবল যতটা পিছিয়ে আছে বলে আমরা দাবি করতাম, ল্যাটিন ফুটবল আসলে ততটা পিছিয়ে নেই। এটা আমরা ব্রাজিলের খেলায় দেখেছি, হয়তো উরুগুয়ের খেলায় খুব একটা এই বিশ্বকাপে সেটা চোখে পড়েনি, বাট ব্রাজিলের খেলায় আমরা দেখেছি ব্রাজিল কয়েকটা ম্যাচে তারা ম্যাচ পর্যন্ত তারা বিশ্বকাপে ছিল সেই কয়েকটা ম্যাচে তারা ডমিনেট করেছে সার্টেন ফেজেস অফ দ্য গেম। আর্জেন্টিনা মোটামুটি সৌদি আরবের সাথে হারার পর কিন্তু পোল্যান্ড, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড তিনটা ইউরোপিয়ান দলের সাথে খেলেছে, আরেকটা ইউরোপিয়ান দলের সাথে খেলবে। তিনটা ইউরোপিয়ান দলের সাথে দে হেভিলি ডমিনেটেড দ্য গেম ফর লার্জ স্ট্রেচেস। সো অল ইন অল এটা আমার কাছে মনে হয় দিস ওয়ার্ল্ড কাপ পুটস লট অফ থিংস ইনটু পার্সপেক্টিভ। অনেক কিছু হচ্ছে তোমার একটা সাম্যাবস্থায় এনে দিয়েছে আমাদের কাছে, অনেক ক্ল্যারিটি এনে দিয়েছে এই বিশ্বকাপ। যে ফুটবলে আমরা বিভিন্ন দলের মধ্যে খেলায় বা বিভিন্ন মহাদেশের মধ্যে খেলায় যত পার্থক্য আছে বলে ধারণা করতাম আসলে তত পার্থক্য নেই। খেলাটাই হচ্ছে তোমার প্রতিদিন ইভলভ করছে, সবারই হচ্ছে কিছু না কিছু ট্রিক্স আপ দ্যার স্লিভস আছে যেটা হচ্ছে তারা প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে ব্যবহার করতে পারবে। এবং সেটা সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আর্জেন্টিনারও যে এই সব ট্রিক্সই আছে এটা বিশ্বাস করতে আমার মতো আর্জেন্টিনা ফ্যানেরই কষ্ট হচ্ছিল। সুতরাং হেটারদের বিশ্বাস হবে না এটাই তোমার স্বাভাবিক। বাট অবশ্যই। দে অ্যাকচুয়ালি প্রুভড লট অফ দেয়ার ফ্যান্স রং অ্যান্ড মোস্ট ডেফিনেটলি দেয়ার হেটার্স রং। কারণ যেই যেই প্রসঙ্গটা বলে আমার এই মনোলগটা শেষ করতে চাই সেটা হচ্ছে তোমার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন খুব বেশি না 4-5 বছর আগেও তাদের স্টেডিয়াম কর্মীদের বেতন দিতে পারছিল না। আর্জেন্টাইন ফুটবল ওয়াজ ইন দ্যাট কাইন্ড অফ আ হোল। লিওনেল মেসি, ইজেকিয়েল লাভেজি, তারপর আর্জেন্টিনা জাতীয় দলের আরও কিছু সিনিয়র খেলোয়াড় মিলে বিভিন্ন স্টেডিয়ামের যে স্টাফ আছে, স্টেডিয়াম যারা ক্লিন করেন, রক্ষণাবেক্ষণ করেন, তাদের বেতনের ব্যবস্থাটা আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলারদের করতে হচ্ছিল। আর্জেন্টাইন ফুটবল এমন একটা জায়গা ছিল। সেই জায়গায় থেকে ফাস্ট ফরওয়ার্ড এ ফিউ ইয়ার্স আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, এস্তুদিয়ান্তেস দে লা প্লাটা, রেসিং, এই সব ক্লাবগুলোর তোমার যেই আলট্রাসরা আছে তাদের সবাইকে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন কাতারে নিয়ে এসেছে। তুমি আর্জেন্টিনার একটা ম্যাচেও দেখতে পাবে না যেখানে মাঠের অন্তত 90% দর্শক আর্জেন্টাইন না। এবং আমি যখন বলছি আর্জেন্টাইন না, 90% দর্শক আর্জেন্টিনার ফ্যান, অন্য দেশ থেকে খেলা দেখতে এসেছেন এরকম না, তারা আর্জেন্টিনা থেকেই এসেছেন। এবং আর্জেন্টিনার নিজেদের মাটিতে খেলা হলে তারা যেই ধরনের চান্ট করতেন, যেই ধরনের অ্যাটমসফিয়ার স্টেডিয়ামের ভেতর ক্রিয়েট করতেন, প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তাদের 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচে হচ্ছে লুসাইল স্টেডিয়ামে খেলছে, যে স্টেডিয়ামটা ফাইনাল হবে, সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন যে স্টেডিয়ামটা, সেই স্টেডিয়ামে হচ্ছে প্রত্যেকটা ম্যাচেই হচ্ছে সেই ধরনের আবহ তারা তৈরি করতে। মেহেদি, আই থিঙ্ক তুমি কথা বলতে বলতে ইউ ফ্রোজ ফর আ সেকেন্ড। আই উইল কন্টিনিউ সাম পার্ট অফ দিস মনোলগ। সেটা হচ্ছে ওয়াইল ইউ কাম ব্যাক। সেটা হচ্ছে আমার কাছে আর্জেন্টিনার এই জার্নিটাকে ইন্টারেস্টিং লাগে দুটো কারণে। একটা হচ্ছে আর্জেন্টিনা হিট রক বটম, এ, and B is Argentina essentially after hitting rock bottom, the only way was up. এবং এখানে
আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ফুটবলকে লাভবান করানোর জন্য আর্জেন্টিনার যেটা করা আর্জেন্টিনা যেটা করেছিল এসেনশিয়ালি সেটা হচ্ছে যে দে স্টার্টেড ইনভেস্টিং মোর। এবং আর্জেন্টিনা অ্যাজ আ কান্ট্রি, আর্জেন্টিনাতে কিন্তু বর্তমানে বেশ একটা ভালো অ্যামাউন্টের ইনফ্লেশন চলছে এবং অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো নয়। বাট হ্যাভিং সেড দিস থিংস, ওয়ার্ল্ড কাপের সময় আসলে দিস ইজ ইটস জাস্ট গ্রেট টু সি দ্য টিম প্লে ওয়েল। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি আসলে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনার গোলকিপার এবং আর্জেন্টিনার ডিফেন্ডারদের গুণগত মানে আসলে একটা বড় অ্যামাউন্টের একটা বড় পরিবর্তন এসেছে। আমরা গত বিশ্বকাপের গোলকিপারের কথা যদি ভাবি, অথবা আমরা গত বিশ্বকাপ তার আগের বেশ কয়েকটা বিশ্বকাপের হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন আপ নিয়ে যদি ভাবি, তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে বড় ডিফারেন্স মেকার হচ্ছেই তাদের এই গোলকিপাররা বা তাদের এই ডিফেন্ডাররা। দে হ্যাভ এর আগে বেশ বেশ কিছু ওয়ার্ল্ড কাপে, বেশ কিছু ন্যাশনাল টুর্নামেন্টে আসলে আমি দেখেছি একটা বড় অংশের খেলোয়াড় আছেন যারা হচ্ছে এসেনশিয়ালি বড় অংশের খেলোয়াড় আছেন যারা খেলেছেন বা খেলছেন আহ, নাম না জানা ইউরোপের ক্লাবগুলোতে, সাম্পাদোরিয়া 1990 দশকের হচ্ছে ভালো ইটালিয়ান ক্লাব, অথবা থিংস লাইক দ্যাট। কিন্তু এসেনশিয়ালি আর্জেন্টিনার বর্তমান যেই ডিফেন্সিভ লাইন আপ, সেই ডিফেন্সিভ লাইন আপে উই হ্যাভ সাম বেটার কোয়ালিটি প্লেয়ার। এবং আর্জেন্টিনার গোলকিপার অবভিয়াসলি গত বিশ্বকাপের চেয়ে ভালো, যথেষ্ট পরিমাণে ভালো। এবং আর্জেন্টিনা গোলকিপার আসলে ইউরোপের যে কোনো দলেই এই মুহূর্তে এক নম্বর গোলকিপার হিসেবে খেলানোর জন্য হচ্ছে, যদি তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন ইফ আই এম নট মিস্টেকেন, যে কোনো বড় দলগুলোতে হচ্ছে তিনি খেলার যোগ্যতা রাখেন তার দল ছাড়াও। সো হ্যাভিং সেড দ্যাট, এই একটা ওয়ার্ল্ড ক্লাস টিম বানানোর পিছনে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের অ্যাড করার পিছনে, ওয়েলকাম ব্যাক I'm মেহেদি। back, Eric. হ্যাঁ, কত তুমি আসলে ইউ আসলে এসেনশিয়ালি কাট লাইক ইওর মোনোলগ ওয়াজ কাট শর্ট। বাট আমি আসলে তোমার তুমি তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলে, ফেডারেশন বিং ব্রোক অ্যান্ড দেন কামিং ব্যাক, সেই পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমি কিছু পয়েন্ট অ্যাড করছিলাম যে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন তো ভালো হয়েছে এখন, এবং ধ্বংসস্তূপের কিনারা থেকে আসলে উপরে যাওয়াটা সোজা, নট সোজা বাট উপরে যাওয়াটা ইজ দ্য অনলি ওয়ে আপ সামটাইমস। এবং আরো একটা যে ব্যাপার যেটা আমি অ্যাড করছিলাম সেটা হচ্ছে যে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে গুণগত মানে পরিবর্তন হয়েছে। তুমি স্বীকার করবা যে এমি মার্টিনেজ, তোমার কাবায়ার হচ্ছে যথেষ্ট আহ মানসম্পন্ন একজন গোলকিপার, এবং একই সাথে লিসান্দ্রো মার্টিনেজ। আমি শেষ কবে আর্জেন্টিনার কোনো ডিফেন্ডারকে কোনো এই টপ ইংলিশ প্রিমিয়ার লিগ বলো বা টপ লিগ বলো, স্প্যানিশ লিগ, জার্মান লিগ, ইটালিয়ান লিগে আসলে খেলতে দেখেছি এটা মনে পড়ে না। সো দিস সেইজ দ্যাট আর্জেন্টিনার দলে তোমার শুধুমাত্র একটা মাথা ভারী সিচুয়েশন নাই যেখানে তুমি হচ্ছে ইউ হ্যাভ সাম অফ দ্য বেস্ট স্ট্রাইকার্স অ্যান্ড অ্যাটাকার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইউ ডোন্ট হ্যাভ আ গুড মিডফিল্ডার অর ইউ ডোন্ট হ্যাভ আ গুড ডিফেন্ডার। আর্জেন্টিনা মিডফিল্ডার রিকোয়েলমের অভাব আর্জেন্টিনা ভুগেছে 2010 সালে খুব বাজেভাবে। 14তে মেসিকে ডিপে খেলিয়ে গোল করানোর জন্য সুবিধা হয়েছে। 18তে টিমের মধ্যে ভারসাম্য ছিল না। তো এই যে ভারসাম্যের অভাবটা আর্জেন্টিনা কিন্তু এটা বারবার বারবার ভুগেছে। তো এইবারও কিন্তু তুমি একটা কথা বারবার বলছো যে আর্জেন্টিনা কিন্তু আসলে কোনো উইঙ্গার ছাড়া খেলতে নেমেছে। বাট এসেনশিয়ালি হ্যাভিং সেড দ্যাট, স্টিল দে হ্যাভ এনাফ প্লেয়ার্স উইথ হাই কোয়ালিটি যারা আসলে ম্যাচের মধ্যে রেজাল্ট এনে দিচ্ছে। আর ফাইনাল যে পয়েন্টটা বলে শেষ করবো সেটা হচ্ছে, আমার কাছে আর্জেন্টিনার সবচেয়ে ডমিনেটিং যে গেমটা লেগেছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার এগেনস্টে। কারণ it's not the goals they scored, it's not how they scored, it's that attitude that Argentina had. এই অ্যাটিটিউড আর্জেন্টিনার আমি আসলে 2014 সালে বা বিশ্বকাপে দেখিনি, 18তে তো দেখিনি, 14তে দেখিনি, 10এও দেখিনি। The last time I remember this was in 2006 Yes, essentially. yes, It felt it felt like a different team in my opinion. So yeah, so essentially yeah, it's a very different team what we are seeing. exactly. এবং as much as I have criticized Lionel Scaloni before, তোমার এই যে উইঙ্গার ছাড়াও দলের মধ্যে, ওকে উইঙ্গার নেই, সে লাইক নিজেই উইঙ্গার নিয়ে আসেনি, বাট স্টিল সলিউশন খুঁজে বের করা, হচ্ছে তোমার একটা ডায়মন্ড ফরমেশন খেলানো যেখানে ডায়মন্ডটা ইটস ম্যালেবল। তোমার রড্রিগো ডিপল কখনো পিভট হিসেবে খেলছে, কখনো প্যারেদেস পিভট হিসেবে খেলছে, কখনো এনজো ফার্নান্ডেস পিভট হিসেবে খেলছে। ম্যাকালিস্টার ইজ বেসিকলি দি নাম্বার 10 হিয়ার, হু ইজ রোমিং অ্যারাউন্ড বোথ অন দ্য রাইট বোথ অন দ্য লেফট। লিওনেল মেসিকে প্লে মেকিং করতে দেখা যাচ্ছে, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ইউ
usually expect from him. He is playing as an out and out striker at times, যেখানে he is the target man. মেসিকে কিন্তু মানে সাধারণত টার্গেট ম্যান হিসেবে দেখা যায় তোমার খুব কমই। সো এই ব্যাপারগুলো আই থিঙ্ক এই ব্যাপারগুলো আর্জেন্টিনাকে হেল্প করেছে টু কাম অ্যাজ ফার অ্যাজ দে হ্যাভ কাম ইনটু দিস ওয়ার্ল্ড কাপ। এটা অনেক আমার মতো অনেক ফ্যানেরই হচ্ছে তোমার এক্সপেকটেশন এক্সিড করেছে। I did not expect Argentina to play in the final of this particular World Cup, especially তারা যেই ধরনের স্কোয়াড নিয়ে খেলতে এসেছে এবং স্পেশালি তারা যে ধরনের স্টার্টটাই টুর্নামেন্টে করেছিল। সো টুর্নামেন্ট ফুটবল ইজ অলওয়েজ ডিফিকাল্ট, কারণ এখানে কোনো কিছু অ্যাডজাস্ট করার জন্য 38টা ম্যাচের সময়টা পাওয়া যায় না। এখানে অ্যাডজাস্ট করতে হবে, চেঞ্জ করতে হবে, ইমপ্রুভ করতে হবে এক ম্যাচের মধ্যে। ম্যাচ টু ম্যাচ হচ্ছে তোমার কনসিস্টেন্টলি ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে হবে। এক ম্যাচ ভালো খেলে আবার পরের ম্যাচে খারাপ করলে সেই ম্যাচই বাদ। সো তোমার আই থিঙ্ক প্রেসারের মধ্যে আর্জেন্টিনা কিভাবে থ্রাইভ করতে অন্তত লাস্ট কবে দেখেছি মনে পড়ে না, কারণ আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের সাথে হারার পর প্রত্যেকটা ম্যাচে ছিল তারা হারলে টুর্নামেন্ট থেকে বাদ। সো they have actually played 5 knockout games since then. So yeah, all in all I'm happy. The prospect of losing a World Cup final cannot intimidate me as an Argentina fan. I have been there before. I know how it feels. There is nothing new. If Argentina loses the final, if Argentina wins the final, I'll be euphoric, definitely. But the prospect of losing the final does not intimidate me in the slightest. France ব্যাপারে কিছু আলোচনা করে শেষ করব, but if you had anything more to add regarding না, আর্জেন্টিনা নিয়ে আমার আসলে ফাইনাল কমেন্ট ওইটা যে তোমার মনে করো সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয়। তুমি আর্জেন্টিনার ফ্যান, ইউ হ্যাভ সিন সো মেনি ওয়ার্স থিংস হ্যাপেন টু দিস টিম, লাইক জাস্ট সো মেনি ওয়ার্স থিংস হ্যাপেন টু দিস টিম। 2014 ফাইনালে হারাটা, it didn't feel as bad as a lot of other Argentina defeats I have seen. We have seen together while sitting in Luka Modric's তোমার যে 3-0 বদলা নিল, like we saw Luka Modric's third goalটা essentially together. So আর্জেন্টিনার টিমটা ভালো খেলেছে এবং এটা আর্জেন্টিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ টিম কিনা এটা আসলে কাপ জেতার আগ পর্যন্ত বলা ঠিক হবে না, কারণ শৈল্পিক ফুটবল খেলা এক জিনিস, কাপ জেতা আরেক জিনিস। এবং আমি একটা কথা এখানে বলে, শুধুমাত্র এটা আসলে আর্জেন্টিনা না, কিছুটা ফ্রান্সের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে কোন দল কারো জন্য কোনো বিশ্বকাপ ডিজার্ভ করে না, কারো জন্য কোনো কিছু প্রাপ্য না। তোমার প্রাপ্য এটা আসলে, this is not how football works, this is not how the world works, this is how government benefits work, but that is essentially where it starts and ends. ধন্যবাদ মেহেদি এই চমৎকার কনজারভেটিভ পলিটিশিয়ান যোগটারে হাসার জন্য। বাট ইয়া, লাইক আই এম গোনা বি অনেস্ট, আর্জেন্টিনা আজকে এখানে মেসির জন্য কাপ জিতবে না, তারা কাপ জিতবে বিকজ দে প্লেড বেটার দ্যান এভরিবডি এলস, দে প্লেড বেটার দ্যান 32 টিমস দ্যাট দে হ্যাভ প্লেড এগেইনস্ট, matched against, and they played better and they played in a more talented way. Tactically তারা ভালো অ্যাপ্রোচ নিয়েছে। সো এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং কারোর জন্য কাপ জেতা, এই যে এগুলোকে বলে একটু আগে যে কুযুক্তির নামটা দিয়ে শুরু করলাম, যে মুভিং দ্য গোল পোস্ট, তোমার মেসিকে কাপ জেতা ডিজার্ভ করে এইটা বলে আসলে মেসির বা এটা বলে আর্জেন্টিনার এই সাফল্যকে ছোট করে দেখার আসলে আমাদের অবকাশ নেই এখানে। আমাদের আসলে ইম্পার্শিয়াল হয়ে বলতে হবে যে এটা খুব ভালো খেলা হয়েছে, দে ডিজার্ভ টু উইন এসেনশিয়ালি, ইফ দে উইন দে উইল বি ডিজার্ভিং টু উইন। এবং তোমার মানে আর্জেন্টিনা দল হিসেবে যেই রকম পারফর্ম করেছে, দে ডিজার্ভ টু উইন। মেসি আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসেবে তখন লাইক অল আর্জেন্টাইন প্লেয়ার্স ইন দ্য টিম ডিজার্ভ টু উইন বাই ডিফল্ট। সো এখানে আলাদা করে বলাটা মানে এই ধরনের আধিক্যতা নিয়ে আমার তোমার একটু নিজেরও অ্যালার্জি আছে, ইউ নো অ্যাবাউট ইট। সো আমি অ্যাকচুয়ালি কখনো ওই পার্সপেক্টিভে আই ডোন্ট থিঙ্ক anyone has ever seen me say these words that যে মেসির জন্য হলো আর্জেন্টিনার একটা বিশ্বকাপ জেতা উচিত। এইসব শব্দ তুমি ভয়াবহ রূপে দুই চোখে দেখতে পারো না, আই নো। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জেতা উচিত। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তো মানে এই জেনারেশনে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তো মেসি এমনিতে জিতবে, ইটস নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। এবং এখানে আমার এক পছন্দের বড় ভাই একটা কথা বলেছিলেন একদিন, যে এই যে ম্যারাডোনা যে 1986 সালে বিশ্বকাপ জিতেছেন, অবশ্যই ম্যারাডোনা সেই বিশ্বকাপের আর্জেন্টিনার সেরা পারফর্মার ছিলেন, হি ক্যারিড দ্য টিম, হি ডিড অল দোজ থিংস। বাট ম্যারাডোনার সাথে বাকি 10 জন প্লেয়ার যদি আর্জেন্টাইন না হয়ে বাংলাদেশের হতেন, তাহলে ম্যারাডোনা অত ভালো খেলেও লাভ হতো না। সো মেসি নিঃসন্দেহে এই বিশ্বকাপের, I think Messi and Mbappe are the two best players, and like they will go head to head in the final again. Messi probably edges Mbappe in certain aspects, but still
মেসির সাথে বাকি 10 জন খেলোয়াড়ের কোয়ালিটি যদি একটা সার্টেন লেভেলে না থাকতো, সেখানে যদি আমরা এখন মনে করো আমি আর তুমি খেলতে নেমে যে মেসির সাথে, তাহলে কিন্তু মানে জুলিয়ান আলভারেজের জায়গায় যদি এখন আমি খেলি, তাহলে কিন্তু তোমার মেসি পাস দিয়েও হচ্ছে লাভ তুমি হবে না। সেই দৌড়টা দিতে পারতো না। আমি কিন্তু সেই দৌড়টা দিতে পারতাম না। সো বাকি প্লেয়ারদের কোয়ালিটিকে এখানে ছোট করে দেখার আসলে কোনো সুযোগ নেই, অ্যাজ গ্রেট অ্যাজ মেসি হ্যাজ বিন। সো দ্যাট হ্যাজ টু বি দ্য ন্যারেটিভ। এবং মাদ্রিদ বেতার থেকে আমরা এই ধরনের ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্যই মাদ্রিদ বেতার। Of course. we will not give you, we will not take the easy route, we never have. Exactly. Okay. মেহেদি, ফ্রান্স নিয়ে কিছু কথা বলা Yes, যাক। আমি yes, আসলে শুরু করি এখানে। কথা বলা তোমার যাক। হচ্ছে Please, go ahead. ফ্রান্সের দলের যে খেলোয়াড়গুলো ইনজুর তাদেরকে নিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা যায় এরকম আমরাও আসলে কথাবার্তা থেকে বেরোয় আসা দরকার। ফ্রান্সের যেসব দলের খেলোয়াড় ইনজুর, আমি একটা পয়েন্ট তোমার প্রাইমের এপিসোডে আসলে বলেছি, বাট আই এম গোনা অ্যাড দিস লাইন ওয়ান মোর টাইম। ফ্রান্সের খেলোয়াড়গুলো নেই বলেই ফ্রান্স ভালো খেলছে। তোমার মনে করো প্রবাবলি অ্যাপার্ট ফ্রম বেনজেমা বাকি কেউই মানে এরকম না যে যারা স্টার্ট করতে পারবে ওভার দ্য প্লেয়ার্স দে আর স্টার্টিং রাইট নাও। আই এম নট ইভেন হ্যাঁ, শিওর অ্যাবাউট এনগোলো কান্তে দ্যাট মাচ। দ্য কাইন্ড অফ ফর্ম দ্য ওয়ে চুয়ামেনি হ্যাজ প্লেড, তুমি এখানে আসলে কান্তের ভবিষ্যতের তোমার টিমের জায়গা কিন্তু আসলে বন্ধ হয়ে গেল। দ্য ওয়ে র্যাবিও হ্যাজ প্লেড, তোমাকে এখন যদি কালকে পগবা এসে বলো যে আমার জায়গা ফেরত দাও, তোমার বিশ্বকাপের রাত তোমার ফাইনালিস্ট র্যাবিও বলবে তুমি কে, কোথা থেকে এসেছো, জুভেন্টাসের টিমমেট। তোমার এসেনশিয়ালি এই তোমার ফ্রান্সের দলটাতে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে তোমার এমবাপের যে ওয়াইল্ড একটা ইগো ছিল ইউরোর সময়, সেই ইগোটা কন্ট্রোলে, এবং একই সাথে শুধুমাত্র এমবাপে আটকালে ফ্রান্সকে আটকায় যাবে এরকম ধারণায় যেসব দল গেম প্ল্যান নিয়ে নেমেছে, তাদের প্রত্যেকে, স্পেশালি ইংল্যান্ড, তাদের প্রত্যেকে আমি আসলে ম্যাচের আগে কুফা লাগানো একটা কাজ করে দিয়েছিলাম, ইটস কামিং হোম টাইপের কথাবার্তা বলে। বাট তোমার মনে করো এই ফ্রান্সকে আটকালে, এমবাপেকে আটকালে ফ্রান্স আটকানো যাবে, এটাও আসলে ভুল, কারণ ডেমবেলে অন্য পজিশন থেকে কিন্তু তোমার হি ইজ প্লেইং লাইক, তুমি খেলাটা দেখোনি সম্ভবত সম্পূর্ণ হবে। তোমার দেয়ার ওয়ার টাইমস ডেমবেলে জাস্ট ওয়েন্ট থ্রু মরক্কান ডিফেন্স লাইক বাটার, এন্ড it's very it's beautiful to see essentially this type of dribbling. তোমার আমার কাছে ফ্রান্সের দলটাকে আসলে ওই যে একটা ইউনিট যার একটা গোল আছে, এবং এই গোলটা তোমার হচ্ছে এসেনশিয়ালি ইউরোতে হারার পরেই, ফেভারিট থাকার পরেও ইউরোতে হারার পরে হচ্ছে তাদের এই দে অ্যাকচুয়ালি হ্যাভ ক্রিয়েটেড দিস গোল, দে হ্যাভ আ ইয়াং স্কোয়াড এন্ড দে হ্যাভ সাম এক্সপেরিয়েন্সড প্লেয়ার্স অ্যাজ ওয়েল। তোমার ভারানে কিন্তু আসলে ডিফেন্স একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছেন, এবং রিয়াল মাদ্রিদের ডিয়ার ইন হেডলাইটস ভারানে ইজ ভেরি মাচ গন হিয়ার, হি ইজ আ ভেরি এক্সপেরিয়েন্সড এন্ড ম্যাচিওর প্লেয়ার। এবং একই সাথে তোমার মিডফিল্ডে চুয়ামেনিকে দেখে মনে হচ্ছে না এটা চুয়ামেনি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, এবং এটার পিছনে রিয়াল মাদ্রিদের এই হাফ সিজন দায়ী, এটার পিছনে মনে করো কাসেমিরোর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যাওয়া 100-100 দায়ী, এবং ফাইনালি ফ্রান্স ইজ অপারেটিং ওয়েল অ্যাজ আ টিম। সো দিস জাস্ট লুকস লাইক আ ভেরি গুড টিম টু অলসো উইন দ্য ওয়ার্ল্ড কাপ। Yes, এবং no, like I will say it outright. France is the favorites in the final. ফ্রান্সের তুমি টিম কম্পোজিশন বলো, এভরিথিং, আর্জেন্টিনার হয়তো ফ্রান্সের থেকে ওয়েল, আর্জেন্টিনার হয়তো দলগত খেলার থেকে এক্স ফ্যাক্টরটাকে স্টিল একটু হলেও এগিয়ে রাখতে হবে, কারণ লাইক দ্য থিং লিওনেল মেসি ডিড in the third goal versus Croatia, এই ওয়ার্ল্ড কাপের অন্য কোনো প্লেয়ার এটা করতে পারবে না। সো as long as he can still produce those kind of moments, হয়তো এক্স ফ্যাক্টরটা আর্জেন্টিনার ফ্র্যাকশনালি ফ্রান্সের থেকে এগিয়ে রাখা যাবে। বাট দেন এগেন এমবাপে যদি একটা টান দেয় তোমার লেফট সাইড থেকে, দ্যাট ইন ইট সেলফ ইজ আ ভেরি স্ক্যারি এক্স ফ্যাক্টর। তারপর হচ্ছে ফ্রান্স ওভারঅল টিম হিসেবে দে আর শেপড বেটার। I will go mute for a second because তুমি মিউটে যেতে আমি এখানে যে পয়েন্টটা ছোট করে অ্যাড করে ফেলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, তোমার এমবাপের টান দেয়াটা বলো, তোমার ডেম্বেলের ড্রিবল করাটা বলো, গ্রিজম্যান আসলে একটা খুবই শ্যাডোই রোল প্লে করছেন এই সিজনে, এই ওয়ার্ল্ড কাপ সিজনটাতে। কারণ তোমরা মনে করো, মানে আমার মতে এই ফ্রান্সের সবগুলো খেলা দেখার পরে এই তোমার গোল্ডেন যে বল যে পুরস্কারটা, সেটার জন্য গ্রিজম্যানকে আসলে কনসিডার করা উচিত খুবই সিরিয়াসলি, কারণ there were times when he has single-handedly won the game, কিন্তু Griezmann being Griezmann, he is not taking the striker role, he is not taking he's playing on a playmaker role, এবং he's essentially touching every single blade of grass every game in the field. এই সবকিছু মিলিয়ে আসলে মনে করো খুবই একটা ব্যালেন্সড অ্যাটাক essentially. Yes, এবং
props have to be given to Oliver Giroud as well. সে কিন্তু লাইক 2018 সালের তার বিশ্বকাপের পারফরমেন্স থেকে 2022 সালের বিশ্বকাপের পারফরমেন্সে কিন্তু তার আকাশ পাতাল একটা তফাৎ, এবং অবভিয়াসলি হি ডিড নট প্লে আ রোল যেখানে হি ফিল্ড বেনজেমাস শুজ। যখন বেনজেমা বিশ্বকাপ আর খেলতে পারলেন না, তখন ফ্রান্স আসলে কুইক কিছু জিনিস অ্যাডজাস্ট করে হচ্ছে সেভাবে তাদের ট্যাকটিক্সটা সাজাতে হয়েছে। সেই ট্যাকটিক্সের কনটেক্সটে জিরু হ্যাজ ডেলিভার্ড, এবং একটা টিম যখন অল ফ্রন্টসে আসলে ডেলিভার করছে তখন সেই দলটাকে আর্জেন্টিনার থেকে আমার মনে হয় একটু হলেও এগিয়ে রাখতে হবে, যেটা দ্যাট ইজ দ্য কেস গোয়িং ইনটু দিস ফাইনাল। বাট আর্জেন্টিনার বেস্ট বেট উড বি taking that Lionel Messi X factor into consideration and making the best use of it. Eric, of course, আজকের এই এপিসোড এখানেই শেষ করব। দর্শক, অবশ্যই। এটা যদি এই বিশ্বকাপে আমাদের শেষ ওয়ার্ল্ড কাপ ডায়েরিজ হয়ে থাকে, আমাদের পাশে থাকার জন্য বিশ্বকাপে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, ডিসেম্বরের 23 তারিখে আমাদের লাইভ পডকাস্টের কথা ঢাকায়, যেখানে আমি এবং এরিক থাকবো। আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। এখানে রেজিস্ট্রেশনটা যারা করতে চান তারা প্লিজ আমাদেরকে আমাদের ইনবক্সে মেসেজ করুন, আমরা সেখানে আপনাদেরকে প্রক্রিয়াটা জানিয়ে দিব। বাট দিস মে বি দ্য লাস্ট টাইম ইউ আর নট টকিং অ্যাবাউট রিয়াল মাদ্রিদ, কারণ বিশ্বকাপের ফাইনালের পর, বিশ্বকাপের ফাইনালে ঠিক 11 দিন পর রিয়াল মাদ্রিদ আবার খেলা শুরু করে দেবে। সো উই উইল গো ব্যাক টু ডুইং হোয়াট উই ডু। বাট বিশ্বকাপের সময়টা মাদ্রিদ বেতারের সাথে থেকে আপনাদের সাথে থেকে হচ্ছে কভার করতে আমরা খুবই আনন্দ পেয়েছি, এবং আশা করছি পরবর্তী ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলোতেও এই ধারাটা অব্যাহত থাকবে। এরিক, আজকে এখানেই শেষ করছি। তোমাকে ধন্যবাদ, এবং মাদ্রিদ বেতারের সব দর্শককে অনেক অনেক ধন্যবাদ। Take care everyone. See you in Bangladesh.